এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লিও নামের একটা ছেলেকে, যে কিনা খুবই ছোট একটা বাচ্চা ছিল। আসলে সে এখন WWE-তে মানে একটা অফিসিয়াল রেসলিং ম্যাচে তার চেয়েও অনেক বড় একটা অপোনেন্টের সাথে ফাইট করছিল। তবে সে ছোট হওয়া সত্ত্বেও সেই বড় রেসলারকে খুব সহজেই ধোলাই করছিল, আর ফাইনালি তার এলবো নকের সাহায্যে সে তার উপরে অ্যাটাক করে তাকে সেই ম্যাচটা হারিয়েই দেয়। তবে তখন আমরা জানতে পারি এইটা আসল কোনো ম্যাচ ছিল না, এটা ছিল রিওর একটা স্বপ্ন। আর যখনই রিওর মা তাকে ঘুম থেকে তুলে ফেলে তখন তার স্বপ্নটাও ভঙ্গ হয়ে যায়। আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি রিও তার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর ফাইনালি যখন সে স্কুলে চলে আসে তখন সে দেখা করে তার দুইটা বন্ধু কেলোব আর রিওর সাথে। আসলে আমরা জানতে পারি লিওর বন্ধুরা চাইছিল স্কুলে যে রেসলিং খেলা হবে সেই রেসলিং টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। তবে লিও এগুলোতে একেবারেই ইন্টারেস্টেড ছিল না, কারণ সে তার স্বপ্নের মধ্যে অলরেডি WWE উইন করে ফেলেছে। এখন এই ছোটোখাটো টুর্নামেন্ট খেলে তার পোষাবে না। আর এই সমস্ত কথাবার্তাগুলো যখন তারা বলছিল তখন আমরা দেখতে পারি কিছু বদমাশ ছেলে তাদের সামনে চলে আসে আর তাদেরকে বুলিং করার ট্রাই করে। আর এখানে একটা ছেলে রিওর হাত থেকে তার ড্রয়িংটাকে কেড়ে নিয়ে সেটা নিয়ে সবার সামনে তাকে নিয়ে মজাও করে। এরপরে যখন স্কুলে লাঞ্চ টাইম শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি এই পুরোটা সময় রিও এরিকা নামের একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আসলে রিও এরিকাকে ওয়ান সাইডেড লাভ করতো, এই জন্য সে সবসময় তার প্রেমে হাবুডুবু খেত আর সবসময় তার পুরো মনোযোগ সে তার দিকেই দিয়ে রাখতো। আর এখানে সে তার মনোযোগ এতটাই দিয়ে ফেলে যে সে তার সমস্ত নুডলস তার গায়ের মধ্যেই ফেলে দেয়। যাই হোক, এরপরে যখন স্কুল ছুটি হয়ে যায় আর সেখান থেকে লিও আবারও বাসার দিকে ব্যাক করার ট্রাই করে তখন সেই বদমাস ছেলেগুলো আবারও তার সামনে চলে আসে আর এইবার তারা সাইকেল নিয়ে খুবই দ্রুত গতিতে তাকে ফলো করা শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরেই তাদের সামনে একটা গাড়ি চলে আসে, যেই গাড়িটাকে লিও কোনোভাবে ক্রস তো করে ফেলে। তবে সেই তিনটা ছেলের একটু লেট হয়ে যায়, যে জন্য লিও এই সুযোগটা নিয়ে দ্রুত একটা অপরিচিত ঘরের মধ্যে ঢুকে পড়ে। তবে যেহেতু সেই ছেলেগুলো এখনও তাকে ফলো করছিল এই জন্য তারাও দৌড়ে সেই ঘরের মধ্যে চলে আসে। আর যখন লিও এই ব্যাপারটা দেখতে পারে তখন সে দৌড়ে একটা রুমের মধ্যে কোনো রকমে গিয়ে লুকিয়ে পড়ে যাতে করে সে তাদের থেকে বাঁচতে পারে। তবে লিও এটার মধ্যে ঢুকেই দেখতে পারে এই ঘরটার মধ্যে রেসলিংয়ের জিনিসপত্র দিয়ে ভরা ছিল। তবে খুব শীঘ্রই সেই ছেলেগুলো বুঝতে পারে যে লিও এই রুমের মধ্যে ঢুকে গিয়েছে, এই জন্য তারাও গিয়ে সেই দরজার মধ্যে জোরে জোরে পেটানো শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে লিও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেগুলো তাকে ধরতে পারলে আচ্ছা রকম করে ধোলাই করবে। তবে তখনই এখানে ঘরের মালিক চলে আসে আর সেই তিনটা ছেলেকে রাগারাগি করে সেখান থেকে পাঠিয়ে দেয়। তবে লিও এখনও সেই রুমের মধ্যেই ছিল। আর লিও যখন এই রেসলিংয়ের জিনিসপত্রগুলো খুবই মনোযোগ দিয়ে দেখছিল তখন একটা বাক্সর মধ্যে সে একটা মাস্কের মতো জিনিস পেয়ে যায়, যেটা খুবই দুর্গন্ধযুক্ত ছিল এবং দেখতেও কেমন জানি অদ্ভুত ছিল। তবে তারপরেও যখনই লিও এই মাস্কটা পরার ট্রাই করে তখনই ঘরের মধ্যে সেই ঘরের মালিক চলে আসে আর সে লিওকে নানান রকম কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে যখন সে দেখতে পারে লিও আসলে ভয় পেয়েই রুমের মধ্যে এসেছিল আর তাছাড়া তার সততা দেখার পরে এই লোকটা তাকে এই মাস্কটা ফ্রিতেই দিয়ে দেয়। আর এটার জন্য তো লিও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এরপর এখান থেকে যখন সে বাসায় ব্যাক করে তখন আমরা দেখতে পারি প্রতিদিনের মতো আজকেও সে তার দাদির সঙ্গে বসে টিভি দেখা শুরু করে। আর তখনই টিভিতে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসে যেখানে বলা হয় একটা WWE ম্যাচ সম্পর্কে। আসলে এই ম্যাচটা কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছিল আর তাছাড়া এই ম্যাচের যেই চ্যাম্পিয়ন হবে সে হবে পরবর্তী NXT চ্যাম্পিয়ন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ম্যাচটা লিওর শহরেই হতে যাচ্ছিল। আর তাছাড়া এই যেই ম্যাচটা হবে এই ম্যাচটা হবে একটা কেস ম্যাচ, মানে চারপাশ থেকে বন্দি করে দেওয়া হবে দুইটা প্লেয়ারকে একটা বক্সের মাঝখানে। আর এই ম্যাচের মধ্যে যে উইন করবে তাকে WWE কন্ট্রাক্ট সাইন তো করানো হবেই, বরং তাকে $50,000 একটা চেক দেওয়া হবে। এখন এত বড় একটা অ্যানাউন্স শোনার পরে লিও খুবই হ্যাপি হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি এখানে লিওর বাবা স্টিভ চলে আসে। আর এই জন্য লিও স্টিভের কাছে তার মা সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, যে কিনা অনেক দিন ধরেই তাদের থেকে দূরে আছে, মানে সে অনেক দিন ধরেই তাদের সঙ্গে দেখা করতে আসছে না। তবে এই কোয়েশ্চেনটা শোনার পরে তার বাবা একটু বেশি অকওয়ার্ড ফিল করে, এই জন্য সে এখান থেকে কিছু না বলেই বেরিয়ে চলে যায়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে লিওর মার রিসেল অন্য কাউকে বিয়ে করার জন্য তাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, এই জন্য সে এতগুলো বছর তাদের সঙ্গে মিট করতে আসছে না। আর এই সমস্ত ব্যাপারগুলো লিওর সাথে স্টিভের শেয়ার করাটাও ছিল একটা অ্যানোয়িং ব্যাপার, এই জন্য সে কোনোভাবে এগুলো বলতে চাইছিল না। সে তার ছেলেকে এইটা বোঝাতে চাইছিল না যে তোমার মার তোমার প্রতি একেবারেই ভালোবাসা নেই, আর তুমি কি করলে না করলে এতে তার কিছুই যায় আসে না। আর এই জন্যই তার মা ড্যানিস মানে লিওর দাদি তার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ লিওর বাবা স্টিভের মাথায় $20,000 একটা দেনা আছে, যেই দেনা যতদিন পর্যন্ত সে পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত সে তার ছেলের দেখাশোনাও ঠিকভাবে করতে পারবে না। তো সেখান থেকে যখন লিও তার ঘরে ব্যাক করে
তখন সে শুরুতেই সেই মাস্কটা পরে আয়নার সামনে নিজেকে দেখার ট্রাই করে। তবে এই মাস্কটা পরার সঙ্গে সঙ্গেই সে অদ্ভুত কিছু ফিল করা শুরু করে। সে বুঝতে পারে তার গলার ভয়েস অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর তার শরীরের মধ্যে অদ্ভুত কিছু শক্তি সে অনুভব করে। এতে করে সেইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই মাস্কটার মধ্যে কিছু না কিছু তো অবশ্যই আছে। তবে এইটাকে আরও একটু ভালো করে চেক করার জন্য সে একটা সামার শট মারার ট্রাই করে। তবে যখনই সে সামার শট মারে তখন ভুল করে তার পাটা আলমারিতে লেগে যায়, যেই জন্য পুরো আলমারিটাই তার উপরে পড়ে যাচ্ছিল। তবে যখন লিও নিজেকে সেভ করার জন্য কোনো রকমে হাত দিয়ে আলমারিটাকে আটকানোর ট্রাই করে, তখন সে শুধুমাত্র একটা আঙ্গুলের সাহায্যেই আলমারিটাকে আটকাতে সক্ষম হয়ে যায়। আর এত ভারী একটা জিনিসকে এত সহজেই আটকাতে দেখতে পেরে সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তার মন এখানেও শান্ত হয় না, সে বরং এইটাকে আরও ভালো করে টেস্ট করার জন্য ব্রেন প্রেস করার বাহানা করে বিভিন্ন রকমের বড় বড় গাড়ি এক হাত দিয়ে তোলা শুরু করে। এরপরে যখন সে মজা করে তাদের ঘরের পাশের গাছে একটা লাথি মারে, তখন তার লাথির জন্য পুরো গাছটাই উপড়ে যায়। এইটা দেখার পরে তো সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সেই মাস্কটার সম্পর্কে আরও বেশি ডিটেইলি জানা শুরু করে। সেই মাস্কটার পিকচার ক্লিক করে অনলাইনে বিভিন্ন জিনিসপত্র দেখে, আর তখন সেই ব্যাপারটা জানতে পারে যে আসলে এই মাস্কটা ছিল অনেক পুরনো জমানার একটা ভয়ঙ্কর রেসলারের, যেই রেসলারের কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পাওয়ার ছিল। তবে এই মাস্কটার একটা স্পেশাল ব্যাপার ছিল, এই মাস্কটা তার রেসলার নিজেই চুজ করতো। তবে বিগত 50 বছর ধরে এই মাস্কটা গায়েব হয়ে গিয়েছিল, কেউই বিগত 50 বছর ধরে এই মাস্কটাকে খুঁজে পাচ্ছিল না। তো এরপর পরদিন সকালবেলা যখন লিও স্কুলে যায়, তখন সে দেখতে পারে সেই বদমাস ছেলেগুলো আবারও তাদেরকে বুলি করতে চলে আসে আর তার বন্ধুদেরকে পেটানো শুরু করে। তবে এইবার লিও এগুলো দেখে আর চুপ করে বসে থাকতে পারছিল না, কারণ সে জানে তার কাছে অলরেডি পাওয়ার আছে। এই জন্য সে দ্রুত মাস্কটা নিয়ে তাদেরকে চুপ হয়ে যাওয়ার জন্য বলে। তবে লিওর থ্রেটে তারা একেবারেই ভয় পাচ্ছিল না। এই জন্য লিও দৌড়ে গিয়ে কোনো রকমের লাইটটা বন্ধ করে দেয় আর এই পুরো জায়গাটাকে অন্ধকার করে দেয়। আর একটু পরে যখন আবার লাইটটা সে অন করে, তখন স্কুলের সবাই দেখতে পারে তাদের 3 জনকে কেউ একজন উপরে ঝুলিয়ে দিয়েছে। তো এরপরে যখন তারা 3 বন্ধু বসে বসে টিভি দেখছিল, তখন তারা জানতে পারে পরবর্তী এনএক্সটির যেই ফাইটটা হবে, সেই ফাইটের যেই প্রথম ফাইটার তার নাম হচ্ছে গিয়ে স্যামসন। আর সবার মনে হচ্ছিল যে স্যামসাংই হচ্ছে গিয়ে ভয়ঙ্কর সেই ফাইটার যে কিনা এনএক্সটি উইন করতে যাচ্ছে। তো এরপরে এখান থেকে যখন লিও আবারও বাসায় ব্যাক করে, তখন এই মাস্কটার পাওয়ার সম্পর্কে সে আরও ভালো করে জানা শুরু করে। আর ফাইনালি সে সিদ্ধান্ত নেয় সেও গিয়ে সেই রেসলিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে। আর যখন সেই মাস্কটা পরে রেসলিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চলে আসে, তখন এখানে রিসেপশনিস্ট কোনোভাবেই তার নাম লিখতে চাইছিল না, কারণ তার মতে সে অনেকটা ছোট আর এই রেসলিং কম্পিটিশনে অংশগ্রহণ করলে তার মৃত্যু হয়ে যেতে পারে। তবে লিও তাকে অনেকভাবে কনভিন্স করার ট্রাই করে, আর ফাইনালি অনেক প্রমাণ দিয়ে সে তাকে কনভিন্স করেই ফেলে। আর এই রিসেপশনিস্টও লিওকে রেসলিং ম্যাচ খেলার পারমিশন দিয়ে দেয়। তবে এখান থেকে যখন সে নাম লিখিয়ে ভেতরে যায় বসার জন্য, তখন বাকি যে রেসলাররা ছিল তারা তাকে কোনোভাবেই চেয়ারের মধ্যে বসতে দিচ্ছিল না। এখানে ভয়ঙ্কর একটা মোটা রেসলার ছিল যে কিনা লিওকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তবে তখন আমরা দেখতে পারি স্মুথি নামের অন্য একটা রেসলার এসে লিওকে একটা চেয়ারে বসার জন্য জায়গা দিয়ে দেয়। তবে তখনই আমরা দেখতে পারি এই রুমের মধ্যে স্যামসাং চলে আসে, আর যখনই স্যামসাং তার চেয়ারের মধ্যে বসে, তখন তার ওজনের জন্য পুরো চেয়ারটাই ভেঙে চুরমার হয়ে যায়। আর এই ব্যাপারটার জন্য সবার মনোযোগ তার দিকে চলে যায়, আর সবার মনের মধ্যে একটু ভয়েরও সৃষ্টি হয়। তো এরপরে রেসলিংয়ের প্রথম রাউন্ড শুরু করা হয় ব্যারেল থ্রোর মাধ্যমে। এখানে রেসলারদেরকে ব্যারেল ছুঁড়ে এইটা প্রমাণ করতে হতো তাদের শক্তি কতটা। তবে এখানে যখন লিওর পালা চলে আসে, তখন লিও তো ব্যারেল এত জোরে থ্রো করে যে ব্যারেল পুরো এই স্টেডিয়াম ভেদ করে রাস্তায় গিয়ে পড়ে। তো এরপরে তাদের সবাইকে রিংয়ের মধ্যে নিয়ে আসা হয়, আর তাদেরকে একটা ফেক পুতুল দেয়া হয়, যেই পুতুলকে পিটিয়ে তাদেরকে প্রমাণ করতে হতো যে আসলে তারা তাদের মুভে কতটা এক্সপার্ট, মানে কার কাছে কত ধরনের মুভ আছে। আর যখন এখানে লিওর পালা চলে আসে, তখন লিও রিংয়ের এক পাশ থেকে লাফ দিয়ে অন্য পাশে গিয়ে পড়ে। আর তার ব্যালেন্স দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না এইটা কি করে সম্ভব। তো এরপরে সমস্ত টেস্টগুলো কমপ্লিট করার পরে যখন সিলেকশনের পালা চলে আসে, তখন আমরা দেখতে পারি স্মুথ অপারেটর নামের সেই লোকটা, মানে যে লিওকে বসার জায়গা দিয়েছিল, সে সেকেন্ড লাস্টে সিলেক্ট হয়। আর একেবারে লাস্টের নামটা আর অন্য কারো ছিল না, সেটা ছিল আমাদের লিওর। আর যখন লিও তার নামটা শুনতে পারে, তখন সে তো পাগলের মতো হয়ে যায়, মানে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। তো এখান থেকে সমস্ত কিছু শেষ করার পরে যখন লিও তার বাসায় ব্যাক করে, তখন সে জানালা দিয়ে তার রুমের মধ্যে ঢোকার ট্রাই করে। তবে যখন চুপচাপ সে জানালা দিয়ে রুমের মধ্যে চলে আসে, তখন সে তার দাদি ড্যানিসকে তার রুমের মধ্যে পেয়ে যায়। আর যখন তার দাদি তাকে কোশ্চেনিং করে যে সে রাতে কোথায় গিয়েছিল, তখন সে বলে যে আমি এই রেসলিং চ্যাম্পিয়নশিপটাকে উইন করে আমার বাবার উপরে যে দেনাটা আছে সেটা পরিশোধ করতে চাই। তো এরপরে পরদিন সকালবেলা স্কুলে এসে যখন লিও তার বন্ধুদের সঙ্গে বসে কথাবার্তা বলছিল, তখন সে দূরে দাঁড়ানো এরিকাকে দেখতে পারে। এরিকাকে দেখার পরে সে তার দিকেই তাকিয়েছিল, আর তার বন্ধুরা যখন তাকে বারবার করে রিকোয়েস্ট করে
তখন সে ফাইনালি তার মাস্কটা পরে এরিকার সঙ্গে কথা বলতে চলে যায়। তবে এখনও তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস তার হচ্ছিল না। এই জন্য সে একটা বুকশেলফের পেছন থেকে তার সঙ্গে কথা বলা শুরু করে। আর এখানে কথাবার্তা বলার পরে তারা ফাইনালি দুজনেই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে পড়ালেখা করবে, আর তাছাড়া মাঝে মধ্যে তারা ফোনেও কথাবার্তা বলবে। আর এগুলো শোনার পরে লিও আরও বেশি হ্যাপি হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পারি ফাইনালি চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায়। আর এখানে প্রথম ম্যাচেই একটা মেয়ে একটা ছেলেকে হারিয়ে দেয়। এইটা দেখার পরে তো সবাই পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। তবে অন্যদিকে আমরা দেখতে পারি স্যামসন আর স্মুথ অপারেটর তারাও খুব সহজেই তাদের প্রথম ম্যাচগুলো উইন করে ফেলে। তবে যখন লিওর পালা চলে আসে তখন আমরা জানতে পারি কাউবয় নামের একটা ছেলের সঙ্গে লিওর ফাইট হবে, যেও কিনা ছিল একজন ভয়ঙ্কর রেসলার। তো এরপরে এখানে যখনই ম্যাচটা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি কাউবয় লিওকে মাথায় তুলে আছাড় দেওয়ার ট্রাই করছিল। যদিও লিও বারবার করে তাকে আটকানোর ট্রাই করছিল, তবে তারপরেও জোর করে সে কোনো রকমে লিওকে মাথায় তুলেই ফেলে। আর যখনই সে তাকে একটা ভয়ঙ্কর রকম করে আছাড় দেয় তখন লিওর অবস্থা টাইট হয়ে যায়। তবে যখন সে ম্যাচটা শেষ করার জন্য কাউন্টডাউনে যায় তখন লিও তাকে এত জোরে ধাক্কা মারে যে সে অনেক উপর থেকে সোজা নিচে আশ্রে পড়ে, যেই জন্য তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। আর এইটা দেখার পরে লিওর মনে হচ্ছিল যে হয়তোবা সে ম্যাচটা উইন করে ফেলেছে, এই জন্য সে সেলিব্রেট করা শুরু করে। তবে অন্যদিকে আমরা দেখতে পারি কাউবয় আবারও দাঁড়া হয়ে গিয়ে সে ফাইনালি একটা রশির মাধ্যমে লিওকে বেঁধে ফেলার ট্রাই করে। তবে এইবার লিও ফুললি রেডি ছিল, এই জন্য সে রশিটাকে নিজের থেকে খুলে সেটা দিয়ে কাউবয়ের উপরে আক্রমণ করে পুরো রিংয়ের চারপাশে জোরে জোরে দৌড়ানো শুরু করে, যেই জন্য কাউবয়ের রশি দিয়ে কাউবয়কেই সে পেঁচিয়ে ফেলে। আর এতে করে যখনই কাউবয় নিচে পড়ে যায় তখন এই ম্যাচটাকে শেষ করার জন্য সে এলবো নক মেরে তাকে নক আউট করে দেয়, যেই জন্য এই ম্যাচটাও সে খুব সহজেই উইন করে ফেলে। তো এরপরে পরদিন সকালবেলা যখন লিও তার রুমের মধ্যে ছিল তখন আমরা দেখতে পারি তার দাদি তাকে নিচে আসার জন্য বলে। আর যখন লিও নিচে চলে আসে তখন সে এখানে এরিকাকে দেখতে পারে। তাকে দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে কি করে এরিকা তার বাসায় চলে আসলো। এরিকা তাকে বলে যে আমি ফোন করে এই জন্য আসিনি, কারণ আমি চাচ্ছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। তবে এই সারপ্রাইজটা লিওর জন্য একটু বেশিই হয়ে গিয়েছিল, কারণ সে তার ভালোবাসার মানুষকে তার ঘরে দেখার পরে পুরোপুরিভাবে শকড হয়ে গিয়েছিল। সে মুখ দিয়ে কিছু বলতেও পারছিল না। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা যখন রাউন্ড অফ 8-এর খেলা শুরু হয়ে যায় তখন আমরা জানতে পারি লিওর মোকাবেলা করতে হবে স্টিং ফেস নামের একটা লোকের সাথে। আর যখন এই ম্যাচটা শুরু করে দেয়া হয় তখন লিও প্রথমেই তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে যখন সে তার কাছে যায় তখন লিও এই ব্যাপারটা নোটিস করে যে তার গায়ের থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। আর এই দুর্গন্ধগুলো সহ্য করা লিওর জন্য অনেক কঠিন ছিল। আর এই জন্য কোনোভাবেই লিও তার উপরে আর আক্রমণ করতেই পারছিল না। আর যখন স্টিং ফেস এই ব্যাপারটা বুঝতে পারে তখন সেই ব্যাপারটার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার শরীরের ঘামগুলো লিওর মুখের মধ্যে মাখিয়ে দেয়। আর এতে করে লিওর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে লিও পুরো বমি করতে যাচ্ছিল। মানে এই গন্ধগুলো সে আর সহ্যই করতে পারে না, এই জন্য সে সোজা মাটিতে শুয়েই পড়ে। আর যখন স্টিং ফেস এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে তার উপরে গিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখন লিও তার টেকনিকের ইউজ করে তার পায়ের মাঝখান দিয়ে অন্যদিকে চলে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে স্টিং ফেসের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে লিওকে তাক করে বিশাল বড় একটা পাদ মারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সে বিশাল বড় একটা পাদ মারে। আর এই পাদের জন্য লিও পুরো রিং থেকে বাইরেই ছিটকে পড়ে যাচ্ছিল। তবে কোনো রকমে সে শেষ মুহূর্তে রিংয়ের রশি ধরে নিজেকে রিংয়ের মধ্যে রাখতে সক্ষম হয়ে যায়। তবে এই পাদে এত দুর্গন্ধ ছিল যে লিও কোনোভাবেই এগুলো সহ্য করতে পারছিল না। তবে তারপরে কোনো রকমে সে রিংয়ের মধ্যে এসে স্টিং ফেসের উপরে আক্রমণ করে দেয়। আর এইবার সে তাকে আচ্ছা রকম ধোলাই করে সোজা মাটিতেই শুইয়ে দেয়। তবে এরপরে যখন কাউন্টডাউনের পালা চলে আসে তখন আর লিও তাকে এলবো নক দিয়ে হারাতে চাইছিল না। সে তার পায়েরই ইউজ করার সিদ্ধান্ত নেয়, কারণ তার শরীর থেকে যেই দুর্গন্ধ আসছিল সেগুলো আর লিও কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আর এমন করেই ফাইনালি সে এই ম্যাচটা উইন করে ফেলে। তো এরপরে পরদিন সকালবেলা যখন লিও আবারও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন রাস্তায় তার বাবা স্টিভ তাকে আটকে ফেলে আর তারও এরিকার সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তবে এগুলো শোনার পরে লিও একটু বেশি অকওয়ার্ড ফিল করে এই কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তার বাবার কাছে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, যেই জন্য তার বাবা একটু বেশি অকওয়ার্ড ফিল করে আর তাকে চলে যাওয়ার জন্য বলে। তো এরপর আমরা দেখতে পারি লিও তার বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে চলে আসে। আর এখানে তারা সবাই মিলে খাবার দাবার খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। তবে তখনই এখানে সেই বদমাস ছেলেগুলো চলে আসে। আর যখন তারা এরিকাকে দেখতে পারে লিওর সঙ্গে বসা তখন তারা এসে এরিকাকে জিজ্ঞেস করে যে তুমি এই লুজারদের সঙ্গে বসে কি করছো। তখন এরিকা তাকে অ্যান্সার দিয়ে বলে যে আমি আমার বন্ধুদের সঙ্গে সময় স্পেন্ড করছি, আর কাউকে এটা বলতে হবে না যে তারা লুজার নাকি তারা সাকসেসফুল, আমারটা আমি দেখে নিব।
তবে তখন এই রেস্টুরেন্টের মধ্যে একটা ডাকাত চলে আসে, যে কিনা এসেই ওয়েটারকে গান পয়েন্ট করে ফেলে, যে জন্য সবাই ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। আর এই ডাকাত ওয়েটারকে সমস্ত টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য বলছিল। তবে তখনই আমরা দেখতে পারি লিও তার ব্যাগের মধ্য থেকে সেই মাস্কটা বের করে আর তার বন্ধুদেরকে এটা ক্লিয়ার করে বলে যে যেই ছোট বাচ্চা ইদানিং রেসলিং ম্যাচ উইন করছে সেটার অন্য কেউ না, সেটা হচ্ছে সে নিজে। আর এরপর সেই মাস্কটা পরে সোজা চলে আসে এই ডাকাতকে ফেস করার জন্য। সেই ডাকাতের উপরে খুবই স্পিডে খাবার দাবার ছোড়া শুরু করে, যেই জন্য ডাকাত কোনো কুল কিনারা করতে পারছিল না। আর এরপর সে তাকে ধরে আচ্ছা রকম করে ধোলাইও করে, তাকে সমস্ত টেবিলের উপরে নিয়ে আচ্ছা রকম করে পেটায়। আর এরপর সে তাকে এত জোরে একটা পাঞ্চ করে যে ডাকাত সোজা রেস্টুরেন্টের বাইরে গিয়ে ছিটকে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ড্যানিস স্টিভকে বলে যে সে কেন লিওকে তার মায়ের আসল ঘটনাটা বলে দিচ্ছে না, কারণ লিও এখন পর্যন্ত তার মায়ের ফিরে আসার জন্য ওয়েট করছে। যদি সে তাকে এই কথাটা না বলে তাহলে লিও এই অপেক্ষার মধ্যেই থেকে যাবে আর কোনো দিনও সে তার মায়ের কথা বলতে পারবে না। আর এদিকে যেহেতু আস্তে আস্তে করে লিও স্কুলের মধ্যে ফেমাস হয়ে যাচ্ছিল, এই জন্য সেই বদমাস ছেলেগুলো কোনোভাবেই এটাকে হজম করতে পারছিল না। এই জন্য তারা লিওকে ফলো করা শুরু করে আর লিও কীভাবে এই জিনিসগুলো করতে পারছে সেই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে। আর তখন আমরা জানতে পারি যে লিওর শক্তি সম্পর্কে যদিও স্কুলের সবাই জানে, তবে এখন পর্যন্ত তার বাবা স্টিভ জানতো না। তো এরপরে যখন সেমিফাইনালের প্রথম রাউন্ড শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি স্যামসন নামের সেই ফাইটারকে ফেস করতে হয় লেসলি নামের একটা মেয়েকে, যে কিনা প্রথম রাউন্ডের খেলায় উইন করেছিল। আর এখানে তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি হয়। আসলে স্যামসাংয়ের তার সঙ্গে পারতে অনেকটা কষ্ট হচ্ছিল, তবে ফাইনালি যেহেতু স্যামসাং খুবই ভয়ঙ্কর একজন ফাইটার ছিল, এই জন্য সে তার টেকনিকের ইউজ করে লেসলিকে অনেক কষ্ট করে হলেও হারিয়ে দেয়। তো এরপরে সেমিফাইনালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল লিও আর স্মুথ অপারেটরের মধ্যেই। তারা দুজন রিংয়ের বাইরে খুবই ভালো বন্ধু ছিল আর তাদের মধ্যে বন্ডিংটাও খুবই সুন্দর ছিল। তবে যখনই লিও ফাইট করার জন্য রিংয়ের দিকে যাওয়া শুরু করে তখন লিও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে তার পায়ের নিচে কিছু একটা দেয়া হয়েছে। তবে সেইটাকে ইগনোর করে সোজা রিংয়ের মধ্যে চলে যায় আর সেই রিংয়ের মধ্যে গিয়েও বুঝতে পারে সে ভালোভাবে দাঁড়া হতে পারছে না। তবে তখন স্মুথ অপারেটর তাকে একটু বুলি করে বলে যে সমস্যা নেই, তোমার যত সময় লাগে তুমি নিয়ে নাও। তবে লিও কোনোভাবেই সময় নিতে চাইছিল না, সে খেলাটা শুরু করতে চাইছিল। তবে যখনই খেলাটা শুরু হয়ে যায় তখন স্মুথ অপারেটর প্রথম অ্যাটাকেই লিওকে সোজা রিং থেকে ছুঁড়ে বাইরে ফেলে। আর তখন লিও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার জুতার নিচে কেউ একজন গ্লু লাগিয়ে দিয়েছিল। তবে এরপরে যতক্ষণে সে লিওকে ধরে ধোলাই করে ফাইনালি তাকে নক আউট করতে যেত, তার আগেই লিও তাকে হাওয়ার মধ্যে উড়িয়ে মারে। তবে এতে করে স্মুথ অপারেটরের তেমন কিছু হয় না, সে বরং উঠে লিওকে আচ্ছা রকম করে ধোলাই করার ট্রাই করে। সে লিওর উপরে বারবার করে অ্যাটাক করে, তবে লিও কোনো রকমে নিজেকে সেভ করেই নিচ্ছিল। আর ফাইনালি লিও আরও একবার সুযোগ বুঝে তাকে হাওয়ার মধ্যে ছুঁড়ে মারে। আর যখন সে মাটিতে পড়ে যায় তখন লিও তার এলবো নকের সাহায্যে ফাইনালি তাকেও নক আউট করে দেয়। তবে স্টেজ থেকে বিদায় হওয়ার আগে সে মাইক নিয়ে স্মুথ অপারেটর সম্পর্কে অনেক প্রশংসা করে আর সেই ব্যাপারটা সবাইকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে স্মুথ অপারেটর কোনোদিনও ম্যাচ উইন করার জন্য 2 নম্বরে কিছু করবে না। আসলে তার জুতার নিচে যেই গ্লুগুলো লাগানো হয়েছে সেগুলো হয়তো অন্য কেউ লাগিয়েছে। তো এখন এই ম্যাচ শেষ করার পরে সে গিয়ে তার বন্ধুদের সঙ্গে মিট করে আর তার বন্ধুদের সঙ্গে তার নতুন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল, যেটা তাদের স্কুলের ছিল। তবে তখনই তাকে প্রেস কনফারেন্সের জন্য ডেকে নেওয়া হয়, এই জন্য সে চলে যায় প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য। আর এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে জানতে পারি যে আসলে স্যামসাংয়ের যেই ম্যানেজার ছিল সে লিওর সমস্ত সত্যিটা জেনে গিয়েছিল। এই জন্য এই প্রেস কনফারেন্সের মধ্যে সবার সামনে স্যামসাং হাত দিয়ে একটা টেবিলকে 2 টুকরো করে ফেলে আর তার ম্যানেজার লিওকে ঠিক একই কাজটা করার জন্য বলে। তবে লিও কোনোভাবে এই কাজটা করতে রাজি হচ্ছিল না। সে বলে যে আমি কি পাগল টাগল হয়ে গিয়েছি নাকি যে আমি হাত দিয়ে টেবিল ভেঙে ফেলবো, আমার মাথায় কি কিছু লেখা টেখা আছে নাকি। তবে এইটা শোনার পরে স্যামসাংয়ের মাথা অনেক বেশি গরম হয়ে যায়, এই জন্য সে পাগলের মতো হয়ে লিওর উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে লিও এখানে শান্ত হয়ে বসেছিল আর সে আরও তাকে উস্কে দেওয়ার ট্রাই করছিল। আমরা দেখতে পারি স্যামসাংকে অনেকগুলো সিকিউরিটি গার্ড মিলেও থামিয়ে রাখতে পারছিল না, সে এত বেশি লিওকে পেটানোর জন্য পাগল হয়েছিল। এখন এই প্রেস কনফারেন্সের পরে লিওকে একটা ফটোশ্যুটে অংশগ্রহণ করতে বলা হয়। তবে লিও বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ তার স্কুলের যেই ট্যালেন্ট শো ছিল সেখানে অংশগ্রহণ করতে তার অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আর তখন এই স্কুলের ট্যালেন্ট শোতে আমরা দেখতে পারি এরিকা একটু বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ এখানে সবাই চলে এসেছিল শুধুমাত্র লিওকে বাদ দিয়ে। এই জন্য সে স্কুলের প্রিন্সিপালকে বলে তার পারফরমেন্সটা সবার লাস্টে নিয়ে যায়, যাতে করে লিও এসে তার পারফরমেন্সটা দেখতে পারে। তবে তবুও যখন সবার লাস্টে এরিকার পালা চলে আসে তখন এরিকাকে একাই স্টেজে আসতে হয়। আর একা যখন তাকে সবাই দেখতে পারে তখন সবার মন খারাপ হয়ে যায়। এই জন্য লিওর বন্ধুরা সিদ্ধান্ত নেয় তার গিয়ে সঙ্গ দেয়ার। আর যখন তারা স্টেজে তার সঙ্গ দেয় তখন এখানে সবাই খুবই হ্যাপি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যখন লিও ফটোশ্যুট শেষ করে খুবই স্পিডে এই স্কুলে চলে আসে তখন সে এসে দেখতে পারে অনুষ্ঠান অলরেডি শেষ হয়ে গেছে আর সবাই যে যার বাসার দিকে ব্যাক করছে। আর এখানে শুধুমাত্র তার বন্ধুরাই তার জন্য ওয়েট করছিল। লিও দেরি করার জন্য তার বন্ধুদের কাছে এসে মাপও চায়,
তবে তার বন্ধুরা তাকে সেই ভিডিওগুলো দেখায় যেগুলো ফটোশ্যুটের পরে সে শ্যুট করেছিল, যেখানে তারা দেখতে পেয়েছিল সে আসলে মজাই করছিল। এই জন্য তার বন্ধুরাও তার উপরে অনেকটা রাগ করেছিল। আর যখন সেখান থেকে প্রচণ্ড মন খারাপ করে লিও পার্কিং লটে চলে আসে, তখন আমরা দেখতে পারি সেই 3টা বদমাস ছেলে তার কাছে চলে আসে, যারা কিনা আবারও তাকে বুলি করা শুরু করে। আসলে লিও সম্পর্কে সমস্ত সত্যিটা তারাও জেনে গিয়েছিল। আর পরদিন সকালবেলা যখন সে আবারও স্কুলে চলে আসে, তখন সে আরও একবার তার বন্ধুদের কাছে কালকের জন্য মাপ চায়। আর যখন সে কয়েকবার তাদের কাছে মাপ চায়, তখন ফাইনালি তার বন্ধুরা তাকে অ্যাকসেপ্টও করে নেয়। এদিকে যখন কয়েকদিন পরে স্টিভ তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে এখানে না লিও আছে না তার মা ড্যানিস আছে। এরপরে যখন সে লিওর রুমে তাকে চেক করতে যায়, তখন সে দেখতে পারে এখানে তাদের ফ্যামিলি ফটোটা এখনও টাঙানো আছে, যেটা দেখার পরে সে একটু বেশি হ্যাপি হয়ে যায়। এদিকে যখন ড্যানিস আর লিও ফাইনাল ম্যাচ খেলার জন্য চলে আসে, তখন আমরা দেখতে পারি এখানে স্যামসন আর তার ম্যানেজার চলে আসে। তারা এসে প্রথমেই লিওকে থ্রেট করে বলে যে তোমার সত্যিটা আমরা অলরেডি জেনে গিয়েছি, সো তোমরা খুবই সাবধান হয়ে যাও। তবে এতে করে লিওর কিছুই যায় আসছিল না। আর তখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে আসলে এখানে তার ম্যানেজার তাদের মনোযোগ অন্যদিকে সরানোর ট্রাই করছিল, আর অন্যদিকে স্যামসন তার মাস্কটাকে একটা নকল মাস্কের সঙ্গে বদলে দিয়েছিল। একটু পরে এই ম্যাচটা শুরু করে দেওয়া হয়, আর আমরা দেখতে পারি যখন লিও এখানে চলে আসে, তখন সবাই খুবই আনন্দ ফুর্তি করছিল। তবে লিও এখন পর্যন্ত এই ব্যাপারটা একেবারেই বুঝতে পারে না যে সে যেই মাস্কটা পরে আছে সেটা কোনো জাদুকরি মাস্ক না, বরং এটা একটা নর্মাল মাস্কের সাথে রিপ্লেস করে দেওয়া হয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্টিভও টিভিতে বসে বসে এই ম্যাচটা দেখছিল। তবে এখন পর্যন্ত সেই ব্যাপারটা জানতো না যে রিংয়ের মধ্যে যে ফাইট করছে সেটা তার আপন ছেলে, মানে লিও। তো যাই হোক, এরপরে যখন ম্যাচটা শুরু হয়ে যায়, তখন শুরুতেই স্যামসাং লিওকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আর লিও এর বদলে যেই কাউন্টার অ্যাটাকগুলো করছিল, এতে করে স্যামসাংয়ের কিছুই হচ্ছিল না। লিও অনেক রকম করে তাকে ওঠানোরও ট্রাই করে, তবে কোনোভাবেই সে তাকে ওঠাতে পারছিল না। আর তখন স্যামসাং তাকে এত জোরে ছুঁড়ে মারে যে লিওর হাড্ডি মাংস পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তবে তবুও যখন লিও বারবার করে ওঠার ট্রাই করছিল, তখন স্যামসাং তার সামনে তার আসল মাস্কটা শো করে। আর এইটা দেখার পরে লিও এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে কেন এই ফাইটের মধ্যে সে তার কিছুই করতে পারছে না। সে বুঝতে পারে যে প্ল্যান করে তার সঙ্গে এই কাজটা করা হয়েছে। এই জন্য লিও তার সেই নকল মাস্কটা খুলে ফেলে, আর সবার সামনে তার চেহারাটা চলে আসে। আর যখন তার বাবা স্টিভ তার ফেসটা দেখতে পারে, তখন সে তো পুরোপুরি শকটি হয়ে যায়। সে চিন্তা করছিল তার ছেলেকে না মেরেই ফেলে, এই জন্য সে দৌড়ে এদিকে আসা শুরু করে। অন্যদিকে যখন স্যামসাং সেই মাস্কটাকে নিজের মুখের মধ্যে পরার ট্রাই করছিল, তখন তার বড় মাথা হওয়ার জন্য এই মাস্কটা কোনোভাবেই তার মাথা দিয়ে মুখ পর্যন্ত আসছিল না। এই জন্য তার মাথাও প্রচণ্ড গরম হয়েছিল, সেও এটা নিয়ে প্রচণ্ড বিরক্ত হয়েছিল। এই জন্য সেই মাস্কটাকে রিংয়ের উপরে ছুঁড়ে মারে, যেখানে গিয়ে মাস্কটা আটকে যায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে লিও তার নকল মাস্কটা ফেলে স্যামসাংয়ের সাথে কথাবার্তা বলার ট্রাই করে। তবে স্যামসাং আসলে কথাবার্তা বলার মুডে একেবারেই ছিল না। সে বরং লিওকে আচ্ছা রকম ধোলাই করতে চাইছিল। এই জন্য সে লিওর উপরে বারবার করে অ্যাটাক করা শুরু করে। তবে তখন মাঝখানে রেফারি এসে তাকে আটকানোর ট্রাই করে, কিন্তু সে রেফারিরও কোনো কথা শুনতে চাচ্ছিল না, বরং সে তো রেফারিকেও আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। রেফারিও তার উপরে অ্যাটাক করার ট্রাই করে, তবে তার শক্তির কাছে রেফারির শক্তি তেমন কিছুই ছিল না। এরপরে স্যামসাং লিওকে ধরে উপরের দিকে ছুঁড়ে মারে, যেই জন্য লিও মাস্কের খুবই কাছাকাছি চলে যায়। আর এরপরে যখন সে মাস্কটাকে নেয়ার জন্য উপরের দিকে যাওয়া শুরু করে, তখন স্যামসাং আস্তে আস্তে করে তাকে নিচে ফেলার ট্রাই করে, আর সে নিজেও আস্তে আস্তে করে উপরে গিয়ে তাকে টেনে আনার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি স্টিভ তার ছেলেকে এত ভয়ঙ্কর বিপদে দেখার পরে সেও দৌড়ে এই পর্যন্ত ফাইনালি চলে আসে। আর লিওর সঙ্গে কথাবার্তা বলে লিওকে তাদের পুরনো কনভারসেশন মনে করিয়ে দেওয়ার ট্রাই করে, যেখানে তারা বিভিন্ন রেসলারদের দুর্বলতা নিয়ে কথাবার্তা বলতো। আর এখানে তার বাবা তাকে বলে যে আসলে স্যামসাংয়ের দুর্বলতা হচ্ছে গিয়ে উচ্চতা, মানে সে উঁচু জায়গাকে অনেক বেশি ভয় পায়। আর যখনই স্যামসাং এটা শুনতে পারে, তখন তার ভয় কাজ করা শুরু হয়ে যায়, আর সে সত্যি সত্যিই সেখান থেকে নিচে পড়ে যায়। আর এই জন্য লিও খুব সহজেই সেই মাস্ক পর্যন্ত চলে আসে, আর মাস্কটা তার হাতেও সে পেয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে সেই মাস্কটাকে না পরার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার নিজের যোগ্যতায় এই ম্যাচটা উইন করতে চাইছিল। এই জন্য সেই মাস্কটাকে ছুঁড়ে রিংয়ের বাইরে ফেলে দেয়, আর সেখান থেকেই নিচে লাফ দিয়ে সে স্যামসাংয়ের উপরে একটা এলবো নক মারে, যেই জন্য স্যামসাংয়ের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। আর এই ম্যাচটা লিও খুব সহজেই উইন করে ফেলে। মানে এইবার লিও ম্যাচটা উইন করেছে তার নিজের যোগ্যতায়, নাকি সেই মাস্কটার সাহায্যে। আর ফাইনালি এই ম্যাচটা উইন করার পরে যেই টাকাগুলো লিও পেয়েছে, সেগুলোর মাধ্যমে সে তার বাবার সমস্ত দেনা ক্লিয়ার করে দিয়েছে। আর এরপর থেকে সে তার ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটা লাইফ পার করা শুরু করে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।